আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের পারে এমন 4টি ধামাকাদার খবর জানাতে চলেছি যা শুনলে আপনারা চমকে যাবেন। যা প্রথমবারের মতো এমন এক বিশাল কৃতিত্বের কথা বিস্তারিত জানাবো যা দেখে খোদ কেঁপে উঠেছে এবং পুরো হতবাক হয়ে গেছে। সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। ঈদ মোবারক। আজকে এটি সফলতা অর্জন করেছে, 5টা বড় ধরনের সফলতা অর্জন করে, এর মধ্যে এটা একটা কাউন্ট হতেই পারে। এই প্রথমবারের মতন সফলতা লাভ করলো, এটা খুবই ম্যাসিভ একটা সফলতা আমি মনে করি। এখন অ্যাকশন ঘটায়, সেখানে একটু ভয়ভীতি কাজ করবে। তবে কি শেষ পর্যন্ত জামায়াতের রাজপথের আন্দোলনের বিশাল চাপের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে বিএনপি? হ্যাঁ, অনেকটা বাধ্য হয়ে জাতীয় সংসদে জামায়াতের দাবি পূরণ করতে হচ্ছে বিএনপিকে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। এবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা। আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র সাহেব অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র সাহেব অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। আসলে জুলাই প্রোডাক্ট না, জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই কিছু। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। ইউনুস যে একটা ফটকাবাজ, এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য। শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিক্রি করার যে পরিকল্পনা করেছিল, তিনি কতটা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে এবং বাংলাদেশের সামনে আর কত বাধা উপেক্ষা করছে। দর্শক, আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে আমি আর কথা বলবো না, ধারাবাহিকভাবে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ইউনুস যে একটা ফটকাবাজ, এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য। শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পর আমি একটা প্রতিক্রিয়া পাচ্ছি, যেখানেই যাই সবাই খুব জড়িয়ে ধরে যে আপনার জন্য দোয়া করছিলাম। আমি রিয়েলি বিলিভ করি যে তারা দোয়া করছিল আমার জন্য, নতুবা যে প্যাসে পড়ছিলাম আমি, এখান থেকে বের হওয়া কঠিন ছিল। সরকারের রহমত হয়েছে, রহমত হওয়ার ফলে আমি বের হতে পারছি। যে আমার যেটা হয় আর কি, আমি তো আমার মামলা দিয়ে বের হচ্ছি, আর একটা মামলা দিয়ে নাই, এটা হচ্ছে রহমত। দুটো মামলাই তো রিজেক্ট করছিল, শেষ পর্যায়ে রিজেক্ট করার পরে আবার সরকারি উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করা হয়েছে, ওনারা হেল্প করছেন যে না, এভাবে থাকা ওনার এভাবে উচিত না, বের করছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ আমাকে লাল বাদর বলে, কেউ কালা বাদর বলে, এইভাবেই চলতেছে। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনীতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। এটার কারণও হয়তো হতে পারে, কারণ জুলাইতে যখন আন্দোলন চলছিল, তখন এই যে রংপুর ইউনিভার্সিটির ছেলেটা যখন মারা গেল, আবু সাইদ যখন মারা গেল, সেদিন আমি এটার প্রতিবাদ করে লিখেছিলাম। এই দীপুভাইয়ের এই যে অনলাইন আছে, সেখানে দীপুভাই বলছে, বুঝছেন, দেখেন এই আনিস আলমগীর যে আওয়ামী লীগের সাংবাদিক, সেও প্রতিবাদ করছে। আওয়ামী লীগের মানে দীপুভাই আমাকে টাইটেল দিচ্ছে আওয়ামী লীগের সাংবাদিক। যখন 3 তারিখে যখন হলো, শহীদ মিনারে যখন হচ্ছিল, এর মধ্যে আমি সমালোচনা করছিলাম সরকার যেভাবে কাজ করছে এটা ঠিক হচ্ছে না। বাট আমার হচ্ছে যে বিরোধী দলও ভালো করছে না। বিরোধী দল এমন আমাদের জাতীয় সম্পদগুলো কেন নষ্ট করছে, এর বিরুদ্ধে আমি লিখেছিলাম। সেটাকে আবার এখন এনসিপির পোলাপান এটাতে খুব মজা পায়, এটা শেয়ার করে যে আমি বিরোধী দলকে বলছি যে তারা এমন একজন নেতা তৈরি করতে পারে না যেটা শেখ হাসিনাকে মোকাবেলার জন্য। তার মানে আমি শেখ হাসিনাকে হাইলাইট। হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে, মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছে। খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কিনা আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে।
জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ পরে পুলিশের প্রহরায়, পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত 8টার দিকে যে বিবৃতি দিয়েছে সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর 3টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী, মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে একরকমের রক্ষা করে নিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন, বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে বাগড়া দিয়েছে। মেয়র মঞ্জুকে এই যে বিএনপি আওয়ামী লীগ দুই তিনি করেছেন, তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করছিলেন এসব বলে এনসিপির হালাল করার চেষ্টা। তার কারণ এই মেয়র মঞ্জুরুল আলম 2010 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তখন তিনি চট্টগ্রামের একেবারে প্রবাদ প্রতিম নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন মেয়র নির্বাচনে। মেয়র মঞ্জুর আলম এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারা বাংলাদেশ জুড়ে, এমনকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী হওয়ার পর। কিন্তু 2015 সালেও বিএনপির সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দাঁড়ান, কিন্তু নির্বাচনের মাঝপথে তিনি সকালবেলা কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঞ্জুরুল আলম একটা রহস্যজনক ক্যারেক্টার রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারা, বিশেষ করে এই প্রজন্মের জেনজি প্রজন্মের এবং আমাদের প্রজন্মের যারা, তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে চেনেন? তার রাজনৈতিক পরিচয় আপনারা জানেন? তিনি আওয়ামী লীগের কে ছিলেন আপনারা কি জানেন? যদি জেনে না থাকেন তবে জেনে নিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সেই কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ শামসুল হক এবং সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1976 সালের 17 নভেম্বর ঢাকার পিজি হসপিটাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম তারিখ রেখে দেন, তার মৃত্যু 1976 সাল।
মনে রাখবেন এখানে ব্যাখ্যা দিব তো 1976 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চলে যাবার পর একটা নতুন দল গঠন করেছিলেন, যেটার নাম ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। এই দল তিনি গঠন করেছিলেন 1957 সালে। স্বাধীনতার পর 1973 সালে নির্বাচনে এই ন্যাপকে নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তৎকালীন সময়ে তার নির্বাচনী প্রতীক ছিল ধানের শীষ। আপনারা বুঝতে পারছেন, 1957 সালে যখন তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি, এই পার্টি স্বাধীনতার পর 1973 সালে নির্বাচনে অংশ নিয়েছিল। তৎকালীন সময়ে তাদের প্রতীক ছিল ধানের শীষ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মরে যান 1976 সালে। তাহলে তিনি কিভাবে 1979 সালে জনাব জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন? এই ব্যাখ্যাটা কি আপনারা আমাকে কেউ দিতে পারবেন? বিএনপির নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা, আপনাদের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান গতকাল টাঙ্গাইলে কৃষক কার্ডের কর্মসূচি পালন করতে গিয়ে সেখানে তিনি বক্তব্য দিয়ে বলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতীক ছিল ধানের শীষ। তিনি 1979 সালে ধানের শীষ প্রতীক জিয়াউর রহমানকে হস্তান্তর করেন। একজন মানুষ 1976 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মা জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। জনাব তারেক রহমান যে বলেছেন এই কথা, এই ভিডিও তো আপনাদের দেখা উচিত। চলেন দেখি ভিডিও। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। এখন এই ব্যক্তিকে আপনারা কি বলবেন? এটা হচ্ছে ইন্টারফেলের পার্শ্ব প্রতিক্রিয়া। কি নিদারুণ পার্শ্ব প্রতিক্রিয়া, কি নিদারুণ ইতিহাস বিকৃতি। জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানো, ফরিদপুরে গিয়ে যেখানে হয় ভুট্টা চাষ, সেখানে তিনি বলতেছেন সয়াবিন চাষ হয়। দীর্ঘদিন তিনি এখানকার সয়াবিন চাষ দেখেছেন। এইরকম